দে তালি দিয়ে তোমাদের সকলকে আজকের ক্লাসে ওয়েলকাম। আজ থেকে শুরু হচ্ছে একদম রিভলিউশন স্টেপ। রিভলিউশন যেটা কিছুদিন আগেই তোমাদের বলেছিলাম, অবশ্যই কিছুদিন না, অনেকদিন আগেই বলেছিলাম যে তোমাদের 1000 কোশ্চেনের একটা সিরিজ আনতে চলেছি, যেটা জিকে ক্যাপসুল নামে, যেটা রিভলিউশন বেচ। এই বেচের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই হয়ে গেছে, কিন্তু ফুড এসআই তো পিএসসি কন্ডাক্ট করে, তো ফুড এসআই কি কোশ্চেন আসতে পারে না পিএসসি পরীক্ষায়? অবশ্যই আসবে। তো সেই জন্য ফুড এসআই, তারপরে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে কেপি, কলকাতা পুলিশ, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সমস্ত পরীক্ষাতেই প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসছে, আজকে কদিন ধরে রিসার্চ চলছিল, আর এই প্রত্যেকটা পরীক্ষার উপরে প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেন এসছে সেগুলোর উপরে টোটাল 1000টা কোশ্চেন আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিয়ে তোমাদের কমপ্লিট করাবো। 1000টা কোশ্চেন মানে শুধু এটা না যে তোমরা শুধু 1000ই কোশ্চেন করবে। আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে ধরে নাও সাপোজ প্রত্যেক দিন 25 থেকে 30টা কোশ্চেন থাকবে, আর সেই দিনই তুমি না করেও 100টা, মিনিমাম 100টা ইনফরমেশন জানতে পারবে। তবে সেই ইনফরমেশন ইররিলেভেন্ট ইনফরমেশন নয়, সেগুলো অবশ্যই কোনো না কোনো পরীক্ষাতে এসছে বা সেই আসার একটা চান্স আছে, সেইভাবেই জিনিসগুলো রেডি করা হয়েছে। আগামী 30 দিন মানে 3 মাস, এই মাসে 30 দিন, মানে এখন থেকে 30 দিন, তারপরে 30 দিন, তারপরে 30 দিন, এইভাবে করে 3 মাসের মধ্যে আমরা কিন্তু এখানে পুরো জিএস কে রিসার্চ করব। ঠিক আছে, একদম একটাই কথা বলছি তোমাদের রিকোয়েস্ট করে যে এই ক্লাসটা সকলে অ্যাটেন্ড করো। এখনো যাদের হয়তো প্রিপারেশন হয়ে গেছে বা যার কিছুই হয়নি, এই ক্লাসটার মাধ্যমে তোমাদের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। যেভাবে প্রতিদিন রাত 9টার সময় সোমবার, মঙ্গলবার ইংলিশ ক্লাস হয়, বুধবার এবার থেকে ম্যাথ ক্লাস আসবে, আর বৃহস্পতি থেকে রবি 4 দিন হবে আমার ক্লাস, যার মধ্যে 3 দিন তোমরা পাবে এই এমসিকিউ সিরিজ জিকে ক্যাপসুল নামে, যেখানে আমি বললাম যে পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো মোস্ট সাজেস্টিভ বা যেগুলো আসার চান্স আছে সেই সাজেশন ভিত্তিক এখানে ক্লাস করাবো। তোমার কনসেপ্ট এইখানে রেডি হবে। আমি বলেছিলাম যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে সব কিছু মিলিয়ে আমি কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো, আর সেই অপেক্ষার অবসান কিন্তু তোমাদের হয়ে গেছে। অবশ্যই তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমরা যদি সেইভাবে ডিমান্ড করবে যে কোনো টপিকের উপরে স্যার ক্লাস চাই, এই টপিকের উপরে ক্লাস চাই, সেটা বলবে, আমি অবশ্যই এই রাত্রি 9টার বাদে অন্য সময় সেই ক্লাসটা নিয়ে চলে আসবো, বা কোনোদিন ক্লাস চলাকালীন সেই জিনিস, সেই টপিকটা নিয়ে চলে আসবো। আর একটা স্পেশাল ডে রাখা হয়েছে রোববার দিন রাত্রি 9টা, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম কি রোল আছে। তুমি ক্লার্কশিপ দাও, মিসলেনিয়াস দাও, ডাব্লিউবিসিএস দাও, ফুড এসআই তো হয়েছে, সেটাতে দেখেছো। তার সাথে সাথে তুমি পুলিশের পরীক্ষা দাও, যাই পরীক্ষা দাও না কেন, স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। তো 3 দিন, বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিন হবে এই এমসিকিউ সিরিজ। এমসিকিউ সিরিজ ভাবে এটাকে ইগনোর করিও না, জাস্ট লাস্ট অব্দি আজকে ক্লাস দেখো প্লিজ, এটাই রিকোয়েস্ট করবো, লাস্ট অব্দি ক্লাস দেখো। আর এইভাবে 1000টা কোশ্চেনের মাধ্যমে আমি 4 থেকে 4500 কোশ্চেন তোমাদের রেডি করাবো। তবে স্যার এত কোশ্চেন কিভাবে মাথা রাখবো? আমি বলছি, তোমাকে মুখস্থ করতে হবে না, আমার স্টুডেন্ট কখনো মুখস্থ করে না। এখানেই তুমি ক্লাসটা দেখলেই বুঝতে পারবে, এখানেই পুরো জিনিসটা বুঝিয়ে এখানে রেডি করিয়ে দিব। তো স্যার খাতায় কি লিখতে হবে? একদমই না। যখন ক্লাস দেখবে তখন খাতায় লেখার দরকার নেই। আমি যে জিনিসটা পড়াচ্ছি সেই জিনিসটার পুরো পিডিএফ ফর্ম একদম উইথ এক্সপ্লেনেশন, যেটা আমি এখানে বোর্ডে লিখে লিখে এক্সপ্লেনেশনটা দেব, সেই এক্সপ্লেনেশনটা তোমরা একদম পিডিএফ ফর্মে পেয়ে যাবে। কিন্তু এটার মানে না পিডিএফটা ফর্ম দিচ্ছি, পিডিএফ এখন ফ্যাশন হয়ে গেছে, পিডিএফ নিয়ে নিচ্ছি, পড়াশোনা করছি না। কিন্তু আমি পিডিএফ তোমাদের দেব ঠিকই, কিন্তু সেটা পড়তে হবে। আরে এই 3 মাস তো আছে, 3টে মাস একটু খেটে নাও। তুমি ডাব্লিউবিসিএস দাও, ক্লার্কশিপ দাও, মিসলেনিয়াস দাও, বা তুমি পুলিশের যে কোনো পরীক্ষা দাও, ইভেন এমটিএসও বেরিয়েছে, এমটিএস দাও। এই পরীক্ষার মাধ্যমে তোমার কিন্তু পুরো জিনিসটা রেডি হয়ে যাবে। আর অবশ্যই একটা কথা বলে দিই, তোমরা যে সায়েন্সের যেগুলো ডিটেলড ক্লাস, যদি তোমরা বায়োলজির ক্লাস করতে চাও, তাহলে আমি এএনএম জিএনএম ফ্যাক্টরি যে আমার নতুন ক্লাস হয়েছে, যেখানে এএনএম জিএনএম এর ক্লাস শুরু করেছি, সেখানে বায়োলজি ক্লাস হচ্ছে সকালবেলা করে, সেটা বায়োলজি ওখান থেকে দেখতে পারো। আর যদি তোমরা ফিজিক্স কেমিস্ট্রি দেখতে চাও, তাহলে তোমরা টপার্স গ্রুপে যে সন্ধ্যা 7টার সময় ক্লাস হয় সেটা জয়েন করতে পারো, তাহলে তোমাদের চ্যাপ্টার রিলেটেড কোনো ইস্যু থাকবে না।
চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না, এখানে ফুল জিনিসটা রেডি করানোর, কিন্তু স্ট্র্যাটেজি ওয়াইজ, বুদ্ধি ওয়াইজ, একদম স্মার্ট স্টাডির মাধ্যমে রেডি করব। চলো, ওয়েলকাম তোমাদের সকলকে আজকের ক্লাসে। একদম খুব মনোযোগ সহকারে আমি আজকে রেকর্ড এই জন্য নিয়েছি, আমি একটু ব্যস্ত আছি এই সপ্তাহের মধ্যে, সেই জন্য দেখো ক্লাস মিস হবে না। আমি একটাই কথা বলছি, ক্লাস মিস হবে না, ক্লাস অবশ্যই হবে, তবে সেটা যদি আমি যেদিন থাকবো না সেদিন রেকর্ড ভার্সনে তোমাদের ক্লাস দিয়ে দিব, কারণ সময় নেই আর সময় নষ্ট করার। 2.5-3 মাসের পরেই কিন্তু সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট হতে চলেছে, তো সেই জন্য দেরি না করে আজকের আমরা সেশন শুরু করব। তার আগে একটা কথা বলে দিই যে অবশ্যই ক্লাসটা তোমরা শেষ অবধি করো, এটাই রিকোয়েস্ট। 1 ঘন্টার সাথে থাকো, বাস, বেশিক্ষণ সময় থাকতেও বলছি না, যতক্ষণ থাকবে পুরো গাঁথিয়ে পাঠাবো, ঠিক আছে। এখানে আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসছি সেগুলো ক্লার্কশিপ 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষাতে এসছে, মিসলেনিয়াসে কিছু কোশ্চেন আছে, পুলিশের পরীক্ষাতে কিছু কোশ্চেন এসছে। এইভাবে করে আমি 5 থেকে 6টা এক্সাম, যেগুলো প্রিভিয়াস ইয়ারে 10 থেকে 15-20 বছর ধরে যেগুলো কোশ্চেন আছে, সেই রিলেভেন্ট কোশ্চেনগুলো আমি নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, একবার এমন ভাবে এক্সপ্লেনেশন, এমন ভাবে এরিয়াগুলো দেখাবো, সেই এরিয়ার বাইরে কোশ্চেন থাকতেই পারে না, ঠিক আছে। কিন্তু বারবার একটা কথা বলছি যে প্রিপারেশনের বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে যে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আর সেকেন্ড স্টেপ হচ্ছে সেই চ্যাপ্টারের উপরে যা যা কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে সেটা সলভ করতে হবে, যে কোনো একটাকে ফলো করলে হবে না। তো তোমাদের ইন ডিটেল যেটা দরকার আমি সেটা নিয়ে আসবো, যা সায়েন্সের কথা বললাম সেইভাবে ফলো করো। আর এখানে আমি প্রত্যেকটা টপিকের উপরে মানে কোশ্চেনগুলো নিয়ে আসবো, আর সেগুলো এক্সপ্লেনেশন দেবো, আর সেগুলো তোমাদের বিশাল বিশাল, তুমি ভাবতে পারবে না। এই রিভলিউশন বেচ 3 মাস শুধু আমার সাথে থাকো, এটা না যে আজকে ক্লাস দেখলাম কালকে দেখবো না, পরশুদিন দেখবো না। আজ যারা যারা ক্লাসটা দেখছো, এর মানে তোমরা এখনো প্রিপারেশনের মধ্যে আছো, প্রিপারেশন নেবে, তো আজ থেকে সময় নষ্ট করতে হবে না, আজ থেকে সেই ক্লাসটাকে কন্টিনিউ করো। আগামী 3টে মাস আমার সাথে থাকো তোমরা, একটাই কথা বলছি। চলো আজকের সেশনটা শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ রিভলিউশন বেচ 1000 কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, কিন্তু বারবার বলছি 1000 না, প্রতিদিন যে 3 দিন আমি ক্লাস করাবো 25 থেকে 30টা কোশ্চেন হবে। সেই 25 থেকে 30-এর মধ্যে অলমোস্ট মিনিমাম 100টা ইনফরমেশন জানতে পারবে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, ইররিলেভেন্ট জিনিস না, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে বা আসার চান্স আছে সাজেশন ভিত্তিক, ঠিক আছে। তারপরে প্রত্যেক সপ্তাহে যদি 100টা করে হয়, 3 দিনে 300টা, 4 দিনে 1200টা, 12-3 3600, 3 মাসে 3600 থেকে 4000 ইনফরমেশন তোমরা জেনে যাবে, ঠিক আছে। আর একদিন স্পেশাল ডে রেখেছি সানডের দিন, যেদিন স্ট্যাটিক জিকে হবে। স্ট্যাটিক জিকে পড়তে কিভাবে হয় সানডের দিন দেখাবো। চলো তাহলে এবার আমরা শুরু করছি আজকের সেশনের প্রথম কোশ্চেন। তোমরা কি করবে, কোশ্চেনটা দেখবে, একটু পোস্ট করবে, কোশ্চেনের অ্যান্সার বলবে, তারপরে আমার এক্সপ্লেনেশনে আসবে, ঠিক আছে। চলো প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে। 2019 সালে ক্লাসিক এক্সাম 2019 সালে কোশ্চেনটা এসেছিল, ইসরোর সদর দপ্তর হলো কোথায়? তোমরা ভিডিও পোস্ট করে নাও, অ্যান্সার করো, তারপরে তোমরা করবে। আশা করি তোমরা ভিডিও পোস্ট করে অ্যান্সার করে নিয়েছো। ইসরোর সদর দপ্তর হচ্ছে কোথায়? বেঙ্গালুরুতে। ইসরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে। এর ইসরো নিয়ে কি কি কোশ্চেন এসছে বা কি কি কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে আসার চান্স আছে, ঠিক আছে। ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর ফুল ফর্ম কতবার যে পরীক্ষাতে এসছে তার কোনো সীমা নেই, ঠিক আছে। অনেকবার, বহুবার এই কোশ্চেনটা পরীক্ষাতে কিন্তু এসছে, ঠিক আছে, বহুবার বহুবার এই কোশ্চেনটা। 1 সেকেন্ড, আমি একটু জলটা খেয়ে নিই, 1 সেকেন্ড। অ্যাকচুয়ালি আমার একটু গলাটা ডাউন আছে, ঠিক আছে, একটু গলাটা ডাউন আছে, সেই জন্য আমি খুব চিৎকার করে বলছি না, আরামসে আরামসে বলে যাচ্ছি। আর গলাটা ডাউনও থাকার জন্য গলাটা শুকিয়ে যায়, সেই জন্য একটু জল খেতে হয়। যাই হোক, তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা এস্টাবলিশড হয়েছিল 1969-এ, ঠিক আছে, 15 আগস্ট 1969 এটা এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে। আর এর ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার যিনি ফাউন্ড করেছিলেন
বা যাকে ফাদার অফ ইসরো বলা হয় সেটা ছিল বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই, বিক্রম সারাভাই। ঠিক আছে, বাস এই তিনটে যে কোশ্চেনে যতটুকু দরকার পরীক্ষাতে আসার চান্স আছে সেইটুকু আমরা জানবো। ঠিক আছে, তো আমরা কি জানলাম, ইসরো যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, বেঙ্গালুরুতে। এটা এস্টাবলিশড হয়েছিল 1969 15 আগস্টে। আর এর ফাউন্ডার কে ছিলেন বিক্রম সারাভাই, বা যাকে আমরা ফাদার অফ ইসরো বলবো, বিক্রম সারাভাইকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ফটাফট নেক্সট কোশ্চেনে অ্যান্সার করো। তোমরা কি করবে, ভিডিও পোস্ট করবে, তারপরে অ্যান্সার করবে। আশা করি তোমরা ভিডিও পোস্ট করে নিয়েছো। নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? কে প্রথম সভাপতি ছিলেন? এটা হচ্ছে ক্লার্কশিপ এক্সাম 2019-এর কোশ্চেন। ঠিক আছে, ক্লার্কশিপ এক্সাম 2019-এর কোশ্চেন আছে। নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? এটা সকলেই জানো, উমেশ চন্দ্র ব্যানার্জি। এবার এইখান থেকে কয়েকটা কোশ্চেন বলছি যেগুলো তোমাদের যদি মানে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে বিভিন্ন মিটিং হয়েছিল বা প্রেসিডেন্ট হয়েছিল, কোথায় হয়েছিল, কে প্রথম হয়েছিল, কে লাস্টে ছিল, কোন মুসলিম ফার্স্ট ছিল বা কোন ইংরেজ প্রেসিডেন্ট হয়েছিল, বা গান্ধীজি কোথায় করেছিলেন, কোন ওমেন প্রেসিডেন্ট হয়েছিল, এগুলোর বাইরে আর কোনো কোশ্চেন আসে না। ঠিক আছে, সেই ইনফরমেশন গুলো শুধুমাত্র তোমরা দেখো, তোমাদের লিখতে হবে না, শুধু শোনো আর দেখো, এর পিডিএফটা দিয়ে দেব। ঠিক আছে, দেখো ফার্স্ট মিটিং হয়েছিল 1885 সালে, কোথায়, বোম্বাইয়ে। ফার্স্ট হয়েছিল বোম্বাইয়ে 1885 সালে। ঠিক আছে, 1885 সালে ফার্স্ট বোম্বাইয়ে হয়। সেটা ছিল কে, ডাব্লিউ.সি. ব্যানার্জি। ডাব্লিউ.সি. ব্যানার্জি, যেখানে 72 জন জনপ্রতিনিধি ছিলেন বা ডেলিগেট ছিলেন। যদি আমরা এটা পুরো ভারতের ম্যাপের মাধ্যমে এই জিনিসটাকে দেখি, তাহলে দেখো একটু আমি রাফলি ছবিটা আঁকছি, তাহলে জিনিসটা একটু দেখো। যদি ভারতের ছবির মধ্যে আমরা দেখি তাহলে দেখব এই ভারতের ছবির মধ্যে আমরা প্রথমে বললাম যে কোথায়, মুম্বাইয়ে ফার্স্ট ছিল। ঠিক আছে, ফার্স্ট ছিল মুম্বাইয়ে, তারপরে হচ্ছে সেকেন্ড ছিল 1886 সেটা ছিল ক্যালকাটাতে। সেটা ছিল ক্যালকাটাতে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, থার্ড যেটা হয়েছিল 1887 সেটা হয়েছিল মাদ্রাজ। মাদ্রাজে হয়েছিল, সেটা কে প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। এটাই পরীক্ষাতে আসবে, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট যিনি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি। ঠিক আছে, তো থার্ড ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট 1887 সালে মাদ্রাজে। তো মুসলিম প্রেসিডেন্ট করার পেছনে কারণটা কি ছিল? দেখো, যখন প্রথম মুম্বাইয়ে যখন প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যখন মিটিং ছিল, যখন সভাপতি চুজ করা হলো, সেই সময় 72 জন ডেলিগেটের মধ্যে একজনও মুসলিম কিন্তু আসেনি। সেকেন্ড বার মাত্র 2 জন না 3 জন এসেছিল। সেই জন্য এবার মুসলিমদেরকেও তো কানেক্ট করতে হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে। সেই জন্য বদরুদ্দিন তায়েবজিকে প্রেসিডেন্ট করা হয়েছিল, আর যার জন্য মোটামুটি 400 থেকে 500টা মুসলিম প্রতিনিধি জয়েন করেছিল এসে। বুঝতে পারলে ঘটনাটা? তো এই জন্য ফোর্থ ছিল 1888। ঠিক আছে, এটা ছিল কোথায়, এলাহাবাদে। খুব ইম্পর্টেন্ট এটাও, কারণ এটাতে ফার্স্ট ইংলিশ জর্জ ইউল প্রেসিডেন্ট হয়েছিল। পরীক্ষাতে আসে জর্জ উইল প্রথম ইংলিশ যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, তিনি কে ছিলেন? জর্জ ইউল। কত সালে? 1888 সালে 4 নম্বর অধিবেশনে। ঠিক আছে, আর সেই সম্মেলনটা হয়েছিল এলাহাবাদে। ঠিক আছে, তো প্রথমে হলো বোম্বাই, তারপরে হলো ক্যালকাটা, তারপরে হলো মাদ্রাজ, তারপরে হলো এলাহাবাদ। ঠিক আছে, এলাহাবাদ। এই চারটা তো হলো। এর সাথে যেটা পরীক্ষাতে আসে খুব ইম্পর্টেন্ট, 1896 সালে রহমতুল্লাহ সায়েনি খুব আসে পরীক্ষাতে। রহমতুল্লাহ সায়েনি তিনি কোথায় করেছিলেন? রহমতুল্লাহ সায়েনি
রহমতুল্লাহ সাইনি 1896 সালে যখন তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন কোথায় প্রেসিডেন্ট হয়েছিলেন? তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন কলকাতাতে, ঠিক আছে। আর রহমতুল্লাহ সাইনির সময় ফার্স্ট বন্দে মাতরম উচ্চারণ করা হয়, ফার্স্ট বন্দে মাতরম উচ্চারণ, বন্দে মাতরম স্লোগান দেওয়া, এটা পরীক্ষাতে এসছে গত বছরই ফুড এসআইয়ের পরীক্ষাতে এসেছিল যে বন্দে মাতরম স্লোগানটা কোন অধিবেশনে হয়েছিল? 1896 এর অধিবেশনে, যার প্রেসিডেন্ট ছিলেন রহমতুল্লাহ সাইনি, ঠিক আছে, রহমতুল্লাহ সাইনি। তাহলে আমি কি কি বললাম খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, আমি কি কি বললাম। আমি তোমাদের বললাম যে ফার্স্ট 1885 সালে মুম্বাই অধিবেশন হয়েছিল, ঠিক আছে। গলাটা অনেক ডিস্টার্ব দিচ্ছে। তো ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল 1885 সালে মুম্বাই WC ব্যানার্জি, তারপরে 1886 সালে কলকাতাতে দাদাভাই নওরোজি, থার্ড হয়েছিলেন মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন তায়েবজি, ফোর্থ হয়েছিলেন 1888 সালে এলাহাবাদে ফার্স্ট ইংলিশ, যার নাম হচ্ছে জর্জিউল। 1896 সালে রহমতুল্লাহ সাইনি কলকাতাতে, যেখানে বন্দে মাতরমের ফার্স্ট স্লোগান হয়েছিল, খুব আসে পরীক্ষাতে, ঠিক আছে। 1896, এটাও কলকাতা। দেখো কলকাতাতে একটা হলো, আরেকবার হলো, ঠিক আছে। এবার আসি, এবার আরেকটা যেটা 4-5 টাইপের কোশ্চেন এখান থেকে থাকে, যেটা থাকবেই থাকবে। 1906 সালে দাদাভাই নওরোজি প্রেসিডেন্ট ছিলেন, কোথায়? কলকাতাতে অধিবেশন হয়েছিল। আর এই সময় কি সবচেয়ে বড় হয়েছিল? স্বরাজের উচ্চারণ বা স্বরাজের কথা বলা হয়েছিল 1906 সালে দাদাভাই নওরোজি। আরেকটা কোশ্চেন খুব আসে 1907 সালে সুরাট স্প্লিট নামে পরিচিত, মানে সুরাট স্প্লিট হয়েছিল, নরমপন্থী ও চরমপন্থী আলাদা হয়, নরমপন্থী আর চরমপন্থী আলাদা হয় সুরাট স্প্লিটে। তারও পেছনে কারণ ছিল, রাসবিহারী ঘোষের উপরে, সুরেন্দ্রনাথ ব্যানার্জির উপরে একদম পাশ দিয়ে জুতা চলে গেছিল, এক্সট্রিমিস্টরা যারা চরমপন্থী ছিল তারা জুতো পেরে দিয়েছিল, কারণ যে তাদের ইচ্ছা ছিল যে প্রেসিডেন্ট পদ চরমপন্থীদের হোক, কিন্তু নরমপন্থীরা চাইছিল না যে প্রেসিডেন্ট পদ তাদের হোক। সেই জন্য যে মিটিং 1905 সাল থেকে চরমপন্থীরা চেষ্টা করছিল যেন প্রেসিডেন্টটা তাদের হয়, কিন্তু 1906 সালে তখন ওরা চরমপন্থীরা বলে বালগঙ্গাধর তিলককে প্রেসিডেন্ট করতে হবে, কিন্তু নরমপন্থীরা এই কথাটা মানেনি। তারা তখন দাদাভাই নওরোজির নাম প্রস্তাব করে, তখন তারা আর কিছু বলে না, ভাই দাদাভাই নওরোজি বহুত রেসপেক্টেড মানুষ, ওর এগেনস্টে আমরা কি বলবো। তো চরমপন্থীরা ভাবলো যে থাক, নেক্সট বছর আমরা নেক্সট বছর প্ল্যান করব। তো নেক্সট বছর প্ল্যান করলো যে তিলকের নাম আমরা দিব, আর জায়গা হবে কোথায়? জায়গা হবে নাগপুরে বা মহারাষ্ট্রের একটা জায়গা, যেখানে মিটিংটা হবে বা অধিবেশনটা হবে। কিন্তু পরের বছরও তারা রাসবিহারী ঘোষের নাম ঘোষণা করলো যে রাসবিহারী ঘোষ হবে। এই নিয়ে চরমপন্থীদের রাগ হয়ে গেছিল। তারপরে রাবি নদীর তীরে যখন মিটিংটা হচ্ছিল, অধিবেশনটা হচ্ছিল, তো লাস্টে চরমপন্থীরা পৌঁছালো ওখানে, কিন্তু তারা রেগেছিল খুব। তো ওই সময়ে কথা প্রসঙ্গে ঝগড়াঝাটি হতে হতে এক চরমপন্থী জুতো উঠিয়ে এমন জোরে মেরেছিল যে রাসবিহারী ঘোষ আর সুরেন্দ্রনাথ ব্যানার্জিও ছিল, তার পাশ দিয়ে কেটে চলে গিয়েছিল। এই নিয়ে বিশাল লড়াই হয়ে যায়, চেয়ার ফেয়ার জুতো চেয়ার উঠতে থাকে গোটাইছে, ঠিক আছে, ফটোতেও দেখা গেছে ওখানে, ঠিক আছে। তো এই ঘটনা হয়েছিল, এই জন্য সেবার থেকে 1907 সাল থেকে নরমপন্থী চরমপন্থী সুরাটের ঘটনার পর আলাদা হয়ে যায়। আর চরমপন্থীরা তারপরে এক এক করে সবাইকে, বালগঙ্গাধর তিলক থেকে শুরু করে সবাইকে কি করে জেলে ভর্তি করে দেয় পুলিশরা। যাই হোক, তো এই হচ্ছে ঘটনা 1907 সালে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, 1917 সাল কলকাতা অধিবেশন, প্রেসিডেন্ট হয়েছিলেন এনি বেসান্ত, খুব আসে পরীক্ষাতে, ঠিক আছে। প্রথম মহিলা যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এনি বেসান্ত। দ্বিতীয় কোশ্চেন আসে যে কোন ভারতীয় মহিলা প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কোন ভারতীয় মহিলা? সেটা ছিল 1925 সালে সরোজিনী নাইডু, ঠিক আছে। তিনি হয়েছিলেন কানপুরে অধিবেশনে, তিনি ফার্স্ট ইন্ডিয়ান মহিলা যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হন, ঠিক আছে। তো
আরেকটা কোশ্চেন আছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনটা গ্রামে হয়েছিল, বলতে পারবে কোন অধিবেশনটা গ্রামে হয়েছিল? 1937 এর অধিবেশন যেটা হয়েছিল ফৈজপুরে, ফৈজপুরে, যার প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু। ঠিক আছে, এটাও কোশ্চেন আছে। গ্রামে ইয়ে হয়েছিল ফৈজপুরে, কোথায়? 1937 সালে জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন। তারপরে কোশ্চেন আছে 1947 কে ছিলেন? জে.বি. কৃপালানি, প্রেসিডেন্ট ছিলেন জে.বি. কৃপালানি। তিনি ছিলেন নভেম্বর অবধি, নভেম্বরের পর 1947 আফটার নভেম্বর প্রেসিডেন্ট হন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এর বাইরে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনে থেকে এর বাইরে কোনো কোশ্চেন থাকতে পারে না। একদম গল্পের মতো করে আমি শুনিয়ে দিয়েছি, এটার পিডিএফ দিয়ে দিব, সুন্দর করে হয়ে যাবে। তো কি বললাম, 1885 সালে ডাব্লিউ.সি. ব্যানার্জি। ঠিক আছে, 1885 সালে ডাব্লিউ.সি. ব্যানার্জি হয়েছিল। 1886-তে কোথায় ছিল? ক্যালকাটা, দাদাভাই নওরোজি। 1887 সালে বদরুদ্দিন সাহেবজি। 1888 সালে জর্জ ইউল এলাহাবাদে। তারপরে 1896 সবচেয়ে ইম্পর্টেন্ট, রহমতুল্লাহ সায়নি কলকাতাতে অধিবেশন হয়েছিল আর ফার্স্ট বন্দে মাতরম স্লোগানটা দিয়েছিল। 1917 সালে অ্যানি বেসান্ত ক্যালকাটাতে প্রথম মহিলা যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হন 1917 সালে। তারপরে 1925 সালে সরোজিনী নাইডু যিনি ভারতীয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হন। তারপরে কোন সেশন গ্রামে হয়েছিল? সেটা ছিল ফৈজপুর সেশন 1937 সালে, জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিল। ঠিক আছে, তারপরে তার সাথে 1947 সালে যখন স্বাধীন হয় দেশ, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন জে.বি. কৃপালানি। উনি নভেম্বর অব্দি ছিলেন, নভেম্বরের পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হন। বাস, এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। চলো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে অ্যান্সার করবে পোজ করে, তারপরে তোমরা ফটাফট করে বলবে। অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? ক্লার্কশিপ 2019 এর কোশ্চেন। ঠিক আছে, অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? দেখো, ধরে নাও এটা আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষের মিডিলে এখানে গুজরাটের জোবাট থেকে সাসারাম অব্দি, বিহারের সাসারাম অব্দি আছে বিন্ধ্য পর্বত। ভালো করে বুঝবে, বিন্ধ্য পর্বত কোথায়? গুজরাটের জোবাট থেকে, এখান থেকে হবে গুজরাটের জোবাট থেকে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহারের সাসারাম অব্দি বিন্ধ্য পর্বত অবস্থিত। এইখানে আছে সাতপুরা রেঞ্জ। ঠিক আছে, আর সাতপুরা রেঞ্জের উত্তরে আছে, এখানে আছে মহাদেব, আর এখানে আছে মহাকাল বা মৈকাল রেঞ্জ, আমরা যেটাকে বলি মৈকাল। ঠিক আছে, তাহলে কি বললাম ভালো করে বোঝো। আমি বললাম বিন্ধ্য পর্বত, আর এদিকে হচ্ছে সাতপুরা, এটা হচ্ছে সাতপুরা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে মহাদেব, আর এটা হচ্ছে মহাকাল। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। ঠিক আছে, আর এদিকে সাতপুরা হচ্ছে ধূপগড়, খুব আসে পরীক্ষাতে, খুব ধূপগড়। তারপরে হচ্ছে, আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে কি? পাঁচমারি, মহাদেবের পাঁচমারি। ঠিক আছে, তো অমরকণ্টক যে পর্বতটা সেটা অবস্থিত মধ্যপ্রদেশে। ঠিক আছে, মধ্যপ্রদেশে, কিন্তু অমরকণ্টকের কিছু অংশ ছত্তিশগড়ে অবধি গেছে, তাহলে এর অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো বিন্ধ্য পর্বতের কোশ্চেন আছে, বিন্ধ্য পর্বত কোথায় থেকে কোথায় অবস্থিত? গুজরাটের জোবাট থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে বিহারের সাসারাম অবধি। বিন্ধ্য পর্বতের নিচে আছে সাতপুরা, সাতপুরার উপরে, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, তারপরে হচ্ছে এর উপরে মহাদেব, মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি, আর এদিকে আছে কি? মহাকাল, এটা মহাকাল, মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। এইখানে আছে আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী, এখানে আছে মালওয়া প্লেটিউ, এখানে আছে বুন্দেলখণ্ড, এখানে আছে বাগেলখণ্ড। ঠিক আছে, এই হচ্ছে পুরো গল্প। চলো নেক্সট কোশ্চেন, তোমরা আবার ভিডিও পোস্ট করবে, অ্যান্সার করবে। ঠিক আছে, নিম্নে উল্লেখিত নদীগুলোর মধ্যে কোনটি উৎস হিমালয়ে? এই যে চারটা নদী, এগুলোর উৎস হচ্ছে কোথায়? কোন নদীর উৎস কোথায় আছে, এটা কোশ্চেন হতে হবে। সেটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির উৎস কোথায়। সেটা আমরা হিমালয়ে কোনটার উৎস আছে সেটা আমরা দেখে নিই। হিমালয়ের উৎস হচ্ছে ব্রহ্মপুত্র। বাকি নদীগুলো দেখে নিই কোথায় উৎপন্ন হয়েছে বা কিভাবে। প্রথমে আমরা ব্রহ্মপুত্রটা দেখব।
দেখো ব্রহ্মপুত্র ভালো করে দেখবে ছবিতে, ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় থেকে হয়েছে। দেখো এদিকে ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবর থেকে, মানস সরোবরের চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিব্বতের মানস সরোবরের চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এটা সাংপো নামে, ঠিক আছে, সাংপো নামে খুব আসে পরীক্ষাতে, সাংপো নামে প্রবাহিত হচ্ছে। সাংপো নামে এইদিকে যখন প্রবেশ করবে ভারতবর্ষে, তখন এটার নাম হবে দিহং, দিহং, ঠিক আছে। তো কোশ্চেন আছে যে ব্রহ্মপুত্র নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে, সেটা চিমায়ুংদুং হিমবাহ থেকে। এটা যখন তিব্বতে যায় এর নাম হচ্ছে সাংপো, এটা দিহং নামে ভারতবর্ষে প্রবেশ করে, তারপরে এখান থেকে আসে দিবং, এইদিকে আছে ললিত, এই তিনটো ধুবুরির কাছে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে এইভাবে করে ব্রহ্মপুত্র নামে চলে যায়। যখন বাংলাদেশে প্রবেশ করে তখন এটার নাম হয় যমুনা, ঠিক আছে, তখন এটার নাম হয় যমুনা। তাহলে আমরা একটা ক্লিয়ারলি আছি যে হিমালয় রেঞ্জে কিন্তু ব্রহ্মপুত্রের উৎপত্তি। এর বিভিন্ন উপনদী আছে, হ্যাঁ, ধানসিঁড়ি, সুবর্ণসিঁড়ি, ঠিক আছে, সুরমা, এভাবে করে প্রচুর উপনদী আছে, যেগুলো অত জরুরি নেই, কিন্তু যেটা পরীক্ষাতে আসে যে দিবংকার উপনদী, দিহংকার উপনদী বা লোহিতকার উপনদী বা ব্রহ্মপুত্র ভারতবর্ষে যখন প্রবেশ করে তখন তার নাম কি থাকে, দিহং নাম থাকে, স্টার্টিং এর নাম হচ্ছে সাংপো, আর চেমায়ুংদুং থেকে উৎপন্ন হচ্ছে। এবার যেটা তোমাদের জানতে হবে, যেমন এদিকে আমরা বাকি তিনটে নদী হিমালয় থেকে হয় না, তো কোথায় থেকে হয়? যদি হিমালয় থেকে, বাকি তিনটে নদী হিমালয় থেকে যদি না হয় তো কোথায় থেকে হচ্ছে? দেখো বাকি তিনটে নদী, প্রথমে একটা বলেছে নর্মদা, এই যে অমরকণ্টক রেঞ্জ বলেছিলাম, অমরকণ্টক রেঞ্জ থেকে নর্মদা উৎপন্ন হয়, ঠিক আছে, অমরকণ্টক রেঞ্জ থেকে নর্মদা উৎপন্ন হয়, যার উপরে সর্দার বল্লভ ভাই সর্দার সরোবর ড্যাম আছে। কাবেরী হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি চূড়া থেকে, ব্রহ্মগিরি খুব আসে পরীক্ষায়, ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়ে কাবেরী বেরোয়, ঠিক আছে। আর দামোদর জানোই ঝাড়খণ্ডের ছোটনাগপুরের বা ঝাড়খণ্ডের খামারপাত অঞ্চল থেকে দামোদর উৎপন্ন হয়ে হুগলির সাথে মিশ্রিত হয়। তার মানে এগুলো সবকটা এর মধ্যে আছে, কিন্তু শুধুমাত্র ব্রহ্মপুত্র ছিল যেটা হিমালয় রেঞ্জে ছিল, সেজন্য সেটা হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ভিডিও পোস্ট করবে আর অ্যান্সার করবে, ঠিক আছে। ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালকে নিয়োগ করেন কে? ভারতের একটি অঙ্গরাজ্যকে রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাজ্যপালকে, দেখো রাজ্যপালকে নিয়োগ করেন, খুব ভালো করে জানো, সেটা হচ্ছে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো নিয়োগ করেন, কিন্তু নমিনেট কে করেন? কাকে অর্ডার দেওয়া হয়? নমিনেট কার আন্ডারে হয়, কে বলেন? সেটা বলেন প্রাইম মিনিস্টার। অবশ্যই প্রাইম মিনিস্টার বা যে রুলিং পার্টি থাকবে সে বলবে যে প্রেসিডেন্টকে যে আপনি একে অ্যাপয়েন্ট করেন, তো অ্যাপয়েন্ট করবে কে? রাষ্ট্রপতি। কাকে? রাষ্ট্রপতি করবে রাজ্যপালকে, ঠিক আছে, কিন্তু রাজ্যপালকে পাঠাবে কে? প্রধানমন্ত্রী, ঠিক আছে। রাজ্যপালের স্টেট এক্সিকিউটিভ, এগুলো রাজ্যপালের নিয়ে আর্টিকেল নাম্বার 105, 155, ঠিক আছে, এটা জাস্ট মনে রাখবে। রাজ্যপাল থেকে খুব বেশি সেরকম কোশ্চেন থাকে না, কোশ্চেন থাকে প্রেসিডেন্ট থেকে, প্রচুর কোশ্চেন থাকে, যার মধ্যে প্রত্যেক বছর একটা কোশ্চেন প্রেসিডেন্ট থেকে থাকে। কি কোশ্চেনটা? প্রেসিডেন্ট ইলেক্ট হয় কিভাবে, প্রেসিডেন্ট কিভাবে ইলেক্ট হয়, প্রেসিডেন্টকে কে ভোট দেয়, প্রেসিডেন্টকে। দেখো একটা হচ্ছে আমাদের পার্লামেন্টের দুটা সভা, লোকসভা আর রাজ্যসভা, তাই তো। লোকসভা আর রাজ্যসভার যত ইলেক্টেড মেম্বার যত আছে তারা ভোট দিবে। দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্যতে আছে কি? লোকসভা মানে তোমার বিধানসভা আর বিধান পরিষদ হয়। পরিষদ আবার সব জায়গায় নেই, মাত্র 5 জায়গায় আছে। বিধানসভার বিধানসভার যত, বিধান পরিষদ বলছি না এখানে, বিধান পরিষদ বাদ দাও, ইলেক্টেড, ঠিক আছে, ইলেক্টেড যত মেম্বার আছে বিধানসভার সেগুলো হবে, ঠিক আছে। তো লোকসভা রাজ্যসভার যত ইলেক্টেড মেম্বার, রাজ্যর যত বিধানসভার ইলেক্টেড মেম্বার আছে তারা ভোট দিবে।
তারপরে থার্ড নম্বর হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরির মধ্যে আমাদের মেনলি জম্মু অ্যান্ড কাশ্মীরের যত ইলেক্টেড মেম্বার আছে তারা ভোট দিবে। ঠিক আছে, তো সব জায়গারই সব ইলেক্টেড মেম্বার দিবে। কে দিতে পারে না? এই জায়গার যত নমিনেট মেম্বার আছে, এক কথায় নমিনেটেড যারা আছে তারা কেউ ভোট দিতে পারবে না। আর লেজিসলেটিভ কাউন্সিল, বিধান পরিষদের কেউ ভোট দিতে পারবে না। বিধান পরিষদ কি? যে কোনো রাজ্যতে দুটো হাউস হয়, লোয়ার হাউস, আপার হাউস। আপার হাউস হচ্ছে বিধান পরিষদ, লোয়ার হাউস হচ্ছে বিধানসভা। ঠিক সেইভাবে যেভাবে পার্লামেন্টে আছে আপার হাউস হচ্ছে রাজ্যসভা আর লোয়ার হাউস হচ্ছে লোকসভা, ঠিক সেইভাবে বিধানসভাতে রাজ্যতেও আছে। তো দেখো পার্লামেন্ট, প্রথমে কেন্দ্রের কথা ভাবো, পার্লামেন্টে যত এমপি আছে ইলেক্টেড এমপি তারা ভোট দিবে, বিধানসভাতে যত ইলেক্টেড এমপি আছে তারা ভোট দিবে, আর জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে যত ইলেক্টেড কে আছে এমএলএ আছে তারা ভোট দিবে। হয়ে গেল? ঠিক আছে, খুব ভালো কথা, হয়ে গেল। কিন্তু কারা দিতে পারবে না? এই তিন জায়গায় যত নমিনেট ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ভোট नहीं दे पाएगा। আর যদি বিধান পরিষদের কেউ থাকে তারাও কিন্তু ভোট দিতে পারবে না প্রেসিডেন্টকে। এটা কোশ্চেন আছে। দ্বিতীয় প্রেসিডেন্ট থেকে খুব ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টের এমার্জেন্সি প্রভিশন আছে ইত্যাদি ইত্যাদি। যখন প্রেসিডেন্টের, আমি তোমাদের বলছি, দেখো ভালো করে শুনে নাও, আমি যেভাবে 3 মাসে তোমাদের রেডি করাচ্ছি, 3 মাসে যেভাবে আমি মোটামুটি 4000 কোশ্চেন করাবো, প্রিভিয়াস ইয়ারকে ফোকাস করে যেভাবে এগোচ্ছি, সেইভাবেই তোমাদের এইটুকু আমি কথা দিচ্ছি। যেমন আইএনএম, তারপরে হচ্ছে সংবিধান, ঠিক আছে, জিওগ্রাফির খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো, এগুলোর উপরে আমি জাস্ট পরীক্ষার 15-20 দিন বা 1 মাস আগে খুব ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে তার মহাম্যারাথন থিওরি ক্লাস নিয়ে আসবো, এক একটা সাবজেক্টের উপরে 3 থেকে 4 ঘন্টা করে। দেখবে ওর মধ্যেই কমন পাবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি এখানে দাঁড়িয়ে। ঠিক আছে, চলো তাহলে রাষ্ট্রপতির একটা কোশ্চেন আছে, ইমপিচমেন্ট। রাষ্ট্রপতিকে যে বের করা হয় ইমপিচমেন্ট প্রসেস, সেটাকে আর্টিকেল 61 এ আছে। ঠিক আছে, বাকি রাষ্ট্রপতির অনেক ইনফরমেশন আছে, সেগুলো আমরা বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে জানার চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সার্কের সদস্য নয়, এখানকার মধ্যে সার্কের সদস্য নয়, ক্লার্কশিপ 2019-এ কোশ্চেন এসেছিল, সার্কের সদস্য নয়। ঠিক আছে, তোমরা ভিডিও পোস্ট করো, ভিডিও পোস্ট করে অ্যান্সারটা করো, আমি একটু জলটা খেয়ে নিই। তো এর অ্যান্সার হবে কে? মায়ানমার। মায়ানমার এর সদস্য নেই, বাকি সবাই আছে। দেখো সার্ক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষের যেগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে, নেবারিং কান্ট্রি, প্রতিবেশীর মধ্যে শুধু মায়ানমার বাদে বাকি সবাই আছে। ঠিক আছে, মায়ানমার বাদে সবাই। সার্ক যে এটা হয়েছিল, এটা তৈরি করেছিল 1985 সালে। সার্ক তৈরি হয়েছিল 1985-এ। কোথায়? ঢাকাতে, ঢাকা বাংলাদেশ। ঠিক আছে, 1985 সালে ঢাকাতে। কে তৈরি করেছিল? জিয়াউর রহমান তৈরি করেছিল সার্ক। ঠিক আছে, জিয়াউর রহমানের নেতৃত্বাধীনে ঢাকাতে তৈরি হয়েছিল। ঠিক আছে, সার্ক এটা। ঠিক আছে, এবার এর ফার্স্ট সামিট, কিন্তু যেটা কোশ্চেন আসে, দেখো তৈরি হয়েছিল ঢাকাতে, কিন্তু এর হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু। ঠিক আছে, তো কি বললাম? ঢাকাতে তৈরি হয়েছিল জিয়াউর রহমানের নেতৃত্বে, কিন্তু এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে। ঠিক আছে, ফার্স্ট সামিট হয়েছিল ঢাকাতে 1985 সালে। ঠিক আছে, বাস এইটুকু কয়েকটা ইনফরমেশন জানতে হবে। তার সাথে সাথে আমরা একটু নেক্সট ইনফরমেশন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোন কোন কান্ট্রি আছে সেটা আমরা ছবির মাধ্যমে দেখে নিই। সার্ক কান্ট্রিগুলো কি কি আছে, সেটা আমরা ছবির মাধ্যমে এখানে দেখে নিই। কোথায় গেল? ঠিক আছে, তো ছবির মাধ্যমে আমরা এটা দেখে নিই। দেখো এটা হচ্ছে পৃথিবীর ম্যাপ, পৃথিবীর পার্সপেক্টিভে এটা হচ্ছে আমাদের মহান ভারতবর্ষ, তাই তো? পৃথিবীর পার্সপেক্টিভে
তো পৃথিবীর যেগুলো কাছাকাছি জায়গা আছে মায়ানমার বাদে, তাহলে সেইগুলো যেমন দেখো কাছাকাছি কোন কোন জায়গা আছে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, নিচে থেকে দেখো মালদ্বীপস, ঠিক আছে, মালদ্বীপস, মালদ্বীপস, শ্রীলঙ্কা, টোটাল 8টা কান্ট্রি আছে, ঠিক আছে। এক হলো, দুই হলো মালদ্বীপ, শ্রীলঙ্কা। তারপরে চলে যাও বাংলাদেশ, বাংলাদেশ নিচে থেকে যাচ্ছি, বাংলাদেশ, নেপাল, ভুটান, ঠিক আছে, 4টা হলো, নেপাল, ভুটান, তারপরে হচ্ছে এদিকে মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এদিকে হচ্ছে পাকিস্তান। আর 2007 সালে রিসেন্টলি 2007 সালে আফগানিস্তান এড হয়েছে, ঠিক আছে। তো 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তার সাথে সাথে আরেকটা হচ্ছে কি, টোটাল 8টা কান্ট্রি, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ঠিক আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আর এটা হচ্ছে বাংলাদেশ, আর হচ্ছে এই যে দেখে নাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ইন্ডিয়া, টোটাল একটা ইন্ডিয়া 7। যাই হোক আমি ইন্ডিয়াকে তো ভুলে গেছি। হ্যাঁ, তো সার্ক কান্ট্রি গুলো কোনটা কোনটা আছে, সার্ক কান্ট্রি যেগুলো ভারতের নেবারিং কান্ট্রি, ভারতের নেবারিং কান্ট্রি, ভারতের নেবারিং কান্ট্রি কি বললাম, মালদ্বীপ, শ্রীলঙ্কা 2, বাংলাদেশ 3, নেপাল, ভুটান 3, 2, 5, এদিকে পাকিস্তান 6, আফগানিস্তান 2007 সালে হয়েছিল 7, আর 8 নম্বর হচ্ছে ইন্ডিয়া। টোটাল 8টা দেশ আছে সার্কের আন্ডারে। চলো নেক্সট কোশ্চেন তোমরা অ্যান্সার করবে। মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? তোমরা 2019 সালে ক্লার্কশিপ এক্সামে 2019 সালে কোশ্চেনটা এসেছিল, ভিডিও পোস্ট করবে, অ্যান্সার করে, পোস্ট করার কিছু নাই, সবাই জানো দক্ষিণ আফ্রিকাতে। কিন্তু কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে যে মহাত্মা গান্ধী থেকে কোন কোশ্চেন গুলো তোমাদের সামনে ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা WBCS দাও বা পুলিশ দাও, কোন কোশ্চেনটা আসতে পারে। যে কোটা কোশ্চেন বলবো তার বাইরে কোশ্চেন হতে পারে না। দেখে নাও কি কি কোশ্চেন। যেমন দেখো মহাত্মা গান্ধী নিয়ে খুব ইম্পর্টেন্ট কয়েকটা ইনফরমেশন যেগুলো প্রত্যেকটা পরীক্ষাতে এই কোশ্চেনটা দেখতেই পাবে। মহাত্মা গান্ধী তোমরা জানো ছোটবেলার জিনিস, বাচ্চার জিনিস। 2 অক্টোবর 1869 তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? পোরবন্দরে। পোরবন্দর কোথায়? গুজরাটে। গুজরাটের পোরবন্দরে, খুব ভালো কথা। মাতা পিতার নাম জানা জরুরি আছে। গান্ধীজির ফুল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, ইনার বাবার নাম হচ্ছে করমচাঁদ, মাতার নাম হচ্ছে পুটলিবাই, ঠিক আছে। বাস, দরকার নেই ওগুলো জানার, তারপর জেনে রাখো যদি ইচ্ছা করে, ঠিক আছে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, এর তিনি গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, খুব আসে পরীক্ষাতে। তারপরে তার পার্সোনাল সেক্রেটারি কে ছিলেন? মহাদেব দেশাই। পার্সোনাল সেক্রেটারি ছিলেন মহাদেব দেশাই। 1869 সালে, দেখো গল্পটা শুনো, 1869 সালে বেচারা জন্মগ্রহণ করলো, খুব ভালো কথা। 2 অক্টোবর হচ্ছে নন ভায়োলেন্স ডে। ইউএনও ডিক্লারেশন করেছে 2 অক্টোবর ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, ঠিক আছে। 1891 এর দিকে তিনি ব্যারিস্টারি কমপ্লিট করে লন্ডন থেকে ফিরে আসেন। 1892 সালে কোন কোন বইয়ে 93 দেখতে পাবে তিনি চলে যান সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কেন গিয়েছিলেন? সাউথ আফ্রিকা তিনি গিয়েছিলেন যে দাদা আব্দুল্লাহ নামক একজনের আইনি লড়াইয়ের ব্যাপারে, আইনি ব্যাপার তিনি, ঠিক আছে। দাদা আব্দুল্লাহ, এটাও পরীক্ষাতে আসে। 1892 সালে সাউথ আফ্রিকাতে গেলেন। তিনি যখন সাউথ আফ্রিকাতে গেলেন তিনি দেখলেন যে ওখানে অনেক পরিযায়ী আছে, অনেক ভারতীয় আছে যাদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে, যাদের কাছে ভোটের অধিকার নেই, তারা খুব কষ্ট করে থাকছে, এখানে ঘিঞ্চি পরিবেশে থাকে, তাদের অনেক সংগ্রাম করে বাঁচতে হয়, তাদের উপর অনেক রকম অত্যাচার হচ্ছে। তো সেই জন্য তাদের জন্যই তিনি সেখানে প্রথম আওয়াজ তুলেছিলেন। আওয়াজটা তোলার জন্য প্রথম তিনি সেখানে ভারতীয়দের জন্য তৈরি করেছিলেন 1894 নাটাল কংগ্রেস, ইন্ডিয়ান নাটাল কংগ্রেস। খুব আসে পরীক্ষা, যে কোটা ইনফরমেশন দিব এর বাইরে কোশ্চেন থাকতেই পারে না,
নাটাল কংগ্রেস 1894 সালে তিনি তৈরি করেছিলেন। 1899 সালে তিনি সেইখানে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর তৈরি করেছিলেন, অ্যাম্বুলেন্স কোর। ঠিক আছে, জাস্ট জেনে রাখ 1899। এবার 1904 সালে খুব আসে পরীক্ষাতে ইন্ডিয়ান ওপিনিয়ন, একটা হচ্ছে ম্যাগাজিন, এটা হচ্ছে ম্যাগাজিন পাবলিশ করেন ইন্ডিয়ান ওপিনিয়ন 1904 সালে। ঠিক আছে, আর এখানে ফয়েনিক্স ফার্ম, কোথায় ফয়েনিক্স ফার্ম তৈরি করেছিলেন, আশ্রম তৈরি করেছিলেন দারবানি, সাউথ আফ্রিকার দারবানি। ঠিক আছে, ফয়েনিক্স আশ্রম তৈরি করেছিলেন কোথায়, সাউথ আফ্রিকার দারবানি। তাহলে দেখো তার ক্রোনোলজিটা মাথায় রাখো। জন্মগ্রহণ করলেন, লন্ডন থেকে ফিরে আসলেন, 1892 সালে সাউথ আফ্রিকা গেলেন দাদা আব্দুল্লার কেসে। 1894 সালে সেখানকার অবস্থা দেখে ইন্ডিয়ান ন্যাটাল কংগ্রেস তৈরি করলেন। 1899 সালে অ্যাম্বুলেন্স কোর তৈরি করলেন। 1904 সালে তিনি ইন্ডিয়ান ওপিনিয়ন একটা ম্যাগাজিন আর ফয়েনিক্স ফার্ম যেটা দারবানে তৈরি করেছিলেন। ঠিক আছে, 1906 সালে এই যে ওখানে অত্যাচার হচ্ছিল, তো সেই জন্য এশিয়াটিক যে সংস্থা ছিল যে সাউথ আফ্রিকার, সেটার বিরুদ্ধে তিনি ট্রান্সভালে প্রথম সত্যাগ্রহ শুরু করেন। প্রথম সত্যাগ্রহ বা সিভিল ডিসওবিডিয়েন্স শুরু করলেন কোথায়, সত্যাগ্রহ প্রথম সিভিল ডিসওবিডিয়েন্স শুরু করেছিলেন ট্রান্সভালে। এটাও পরীক্ষাতে খুব আসে। এই যে সত্যাগ্রহ কনসেপ্টটা WBCS 2017-তে এসেছিল, এই সত্যাগ্রহ কনসেপ্টটা তিনি কোথায় পেয়েছিলেন, কিভাবে কোথায় থেকে পেয়েছিলেন? আকাশ থেকে তো পাননি। তো অবশ্যই এটাও মাথায় রাখতে হবে, রাস্কিনের লেখা আনটু দ্য লাস্ট বইয়ের মাধ্যমে, তার সাথে টলস্টয়ের কিংডম অফ গড, একদম ইংলিশটাই মনে রাখবে। এই দুটো লেখনের সাথে সাথে থোরো ও এমারসন এদের লেখনী থেকে তিনি সত্যাগ্রহ কনসেপ্টটা পেয়েছিলেন আর সেটাকে ফলো করেছিলেন। খুব আসে পরীক্ষাতে থোরো এমারসন। এবার তিনি একদম 1906 সালে যখন তিনি শুরু করলেন একদম সত্যাগ্রহ, লাস্টে 1914 সালে গভর্নমেন্ট বাধ্য হয়ে গেল সেখানকার রিলিফ আইন আনতে। ঠিক আছে, তো তিনি তাকে বাধ্য করে দিয়েছিলেন। এবার আরেকটা কোশ্চেন এখানে খুব যেটা আসে, 1909 সালে যখন তিনি লন্ডন থেকে সাউথ আফ্রিকা যাচ্ছিলেন, তখন জাহাজের মধ্যে যাওয়ার সময় তিনি একটা বই লিখেন, সেটা হচ্ছে হিন্দ স্বরাজ, যে বইটা লেখা আছে গুজরাটি ভাষায়। ঠিক আছে, এটাও পরীক্ষাতে আসে। লন্ডন থেকে সাউথ আফ্রিকা যখন যাচ্ছিলেন, জাহাজে করে যাচ্ছিলেন, তখন তিনি একটা বই লিখেন গুজরাটি ভাষায়, সেটা ছিল হিন্দ স্বরাজ। ঠিক আছে, এবার এর সাথে সাথে আরো কয়েকটা, দেখো এগুলো লেখার দরকার নেই, তাড়াহুড়া করার দরকার নেই, বারবার বলছি লিখতে হবে না, এগুলো সব ইনফরমেশন তোমাদেরকে আমি PDF আকারে দিয়ে দিব, জাস্ট এখানে মুখস্থ একদম গল্পের মতো করে। ঠিক আছে, একদম সাল ওয়াইজ আমি এগোচ্ছি। 1894 কি হলো, 99 কি হলো, 1904 কি হলো, তার সাথে সাথে তিনি হিন্দ স্বরাজটা লিখলেন, 1914 সালে রিলিফ আইন পাস করিয়ে দিলেন। তারপরে 1915 সালে তিনি ইন্ডিয়াতে আসেন, আর ইন্ডিয়াতে এসেই তখন যেটা পরীক্ষাতে খুব আসে, 1917 সত্যাগ্রহ করেন, বিহারে সত্যাগ্রহ করেন। 1918 আর 1918-তে দুটো, একটা হচ্ছে কোথায়, খেরা ডিস্ট্রিক্টে, আরেকটা হচ্ছে আহমেদাবাদে মিল স্ট্রাইককে তিনি সাপোর্ট করেছিলেন। অনেক কাহিনী আছে, আমি ওগুলোতে যাচ্ছি না, জাস্ট এইটুকু মাথায় রাখো। 1917 সালে সত্যাগ্রহে যে নীল চাষীদের যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন, আর সেখানে সত্যাগ্রহ করেছিলেন, আর সেখানে বাধ্য করেছিলেন 3 কাঠিয়া ব্যবস্থা দূর করার জন্য। 1918 সালে খেরা ডিস্ট্রিক্টে কৃষকদের কাছে দাঁড়িয়েছিলেন, আর 1918 সালে আহমেদাবাদে যে মিল শ্রমিকরা ছিল তারা স্ট্রাইক করেছিল, আর সেই স্ট্রাইকের জন্য, কারণ মিল শ্রমিকরা দাম মানে নিজের 50% বেতন বাড়াতে বলছিল, কিন্তু ব্রিটিশরা চাইছিল 20% বাড়াতে। তো এই সময় তিনি আহমেদাবাদেও সেই স্ট্রাইকটা করেন, কমপ্লিট করেন। এবার
মহাত্মা গান্ধী নিয়ে দু একটা কথা যেগুলো বলতেই হবে, যেটা জানতেই হবে। মহাত্মা গান্ধীকে মহাত্মা কে দিয়েছিলেন? ঠিক আছে, মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? ঠিক আছে, সেটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর খুব আসে পরীক্ষাতে। আর গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপাধি দিয়েছিলেন কবিগুরু। রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন কবিগুরু। আর এটা তো জানোই যে জনকের পিতা, জাতির পিতা কে বলেছিলেন? নেতাজি। বাস হয়ে গেল গান্ধীজিকে নিয়ে একদম অ্যানালাইসিস। এর বাইরে কোশ্চেন থাকবে, এটা বলছি না এর বাইরে থাকবে না, কিন্তু ওয়ানডে পরীক্ষাগুলোতে এর বাইরে সাধারণত থাকে না। আরো কাহিনী আছে, গান্ধীজির বিভিন্ন ফেজ আছে। মডারেট ফেজ ছিল, তারপরে পরবর্তীকালে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, সেগুলো আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। চলো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিন সালে। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধর জন্মস্থান কোথায়? ভিডিও পোস্ট করো আর অ্যান্সার করো। তোমরা সকলেই এই কোশ্চেনটার অ্যান্সার জানো, বা তোমরা জানো যে নেপালের তোরাই অঞ্চলের কপিলা বস্তুতে জন্ম নিয়েছিলেন তিনি লুম্বিনী উদ্যানের কাছে। লুম্বিনী উদ্যানের কাছে, কিন্তু যদিও দুটোই অপশন আছে, তো আমাদেরকে এটাই নিতে হবে কপিলা বস্তুতে। ঠিক আছে, চলো গৌতম বুদ্ধ নিয়ে আর কি কোশ্চেন আসে বা আসতে পারে সেটা আমরা জেনে নিই। ঠিক আছে, গৌতম বুদ্ধ থেকে কি কি কোশ্চেন আসতে পারে বা আসবে সেটা আমাদেরকে জানতে হবে গৌতম বুদ্ধর ব্যাপারে। ঠিক আছে, গৌতম বুদ্ধর ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম গ্রন্থ। কোন বৌদ্ধ ধর্ম গ্রন্থ থেকে পুরো বুদ্ধ ধর্মের কাহিনী আমরা জানতে পারি বা গৌতম বুদ্ধের কাহিনী জানতে পারি? সেটা হচ্ছে মহাবংশ, দ্বীপবংশ, আর একটা সংস্কৃত গ্রন্থ আছে যার নাম হচ্ছে ললিত বিস্তার। এখান থেকে আমরা গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের ব্যাপারে বিভিন্ন তথ্য জানতে পারি। ঠিক আছে, মহাবংশ, দ্বীপবংশ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে গৌতম বুদ্ধর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা ছিল, এই যে গৌতম বুদ্ধ ছিল, তিনি বৌদ্ধ ধর্ম কেন অবলম্বন করেন? কারণ দেখবে যখন আমরা ইতিহাস পড়তে যাব, ইতিহাসে তোমরা ঘটনা দেখবে যে যখন আর্লি বেদিক পিরিয়ডে, লেটার বেদিক পিরিয়ডে যখন রাজার কাছে প্রচুর অর্থ হয়ে গেল, কারণ ওই সময় কৃষি ব্যবস্থা দেখবে, আমি বলছি দেখো, আর্লি বেদিক পিরিয়ড আর লেটার বেদিক পিরিয়ড। আর্লি বেদিক পিরিয়ডে কি ছিল? সেই সময় মেন পেশা ছিল পশুপালন, সেই জন্য মানুষের কাছে কৃষি তো করতো না, তো অর্থ কোথা থেকে আসবে? তো সেই জন্য যখন অর্থ আসতো না, তারা কি করতো? রাজাকে সেইভাবে অর্থ দিতে পারতো না, কোনো ট্যাক্স দিতে পারতো না। তো রাজার কাছে যখন ট্যাক্স আসবে না, তো রাজা ভাই ফকির। রাজার কাছে যখন টাকায় নেই, তো রাজা কোথায় থেকে সৈন্য রাখবে? সৈন্য রাখতো না, স্ট্যান্ডিং আর্মিও রাখতো না। সেজন্য রাজাকে প্রত্যেক ডিসিশনের জন্য সভা সমিতির উপর ডিপেন্ড থাকতে হতো। আর্লি বেদিক পিরিয়ডে, লেটার বেদিক পিরিয়ডে রাজাকে কি করতে হয়েছিল? কৃষিকার্য ছিল, কৃষিকার্যের জন্য জনগণের কাছে প্রচুর অর্থ আসে, প্রচুর কৃষিকার্য হয়। সেই জন্যই লেটার বেদিক পিরিয়ডে রাজা ট্যাক্স মাস্ট করে দেয়, সেটা ছিল বলি ট্যাক্স। আর এই বলি ট্যাক্স রাজার কাছে আসার জন্য রাজা এবার শক্তিশালী হতে থাকে, এবার স্ট্যান্ডিং আর্মি রাখতে শুরু করে। রাজা আর কারো তো আজ্ঞা করছে না, সভা সমিতিকে ডিসঅ্যাপিয়ার করে দিল, আর কোনো কথা শুনছে না কারো, শুধু পুরোহিতের কথা শুনছে। পুরোহিত তুমি জয় জয় হোক। পুরোহিত তখন বলতো, হ্যাঁ তোমাকে টিকিয়ে রাখার জন্য তোমাকে বিভিন্ন করতে হবে, যোগসভা বাজপাই করতে হবে, অশ্বমেধ যোজনা করতে হবে, পুজো পাঠ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, এগুলো দেখাও লোকজনদেরকে। তো এত যে লেটার বেদিক পিরিয়ডে এত খরচ বেড়ে গেল মানুষের, এত রকমের অনুষ্ঠান, পুজো, স্যাক্রিফাইস, ঠিক আছে, তারপরে বিভিন্ন কেটেলের স্যাক্রিফাইস, এগুলোর জন্য সাধারণ মানুষ তো পারবে না। তো সেই জন্য সাধারণ মানুষের মনটা খুব খারাপ হয়ে গেছিল। তো যেভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ছিল, ক্ষত্রিয় পরিবার থেকে ছিলেন গৌতম বুদ্ধ, আর ওইদিকে ছিলেন মহাবীর। এরা কিন্তু এগুলো থেকে অতিষ্ঠ হই আর সাধারণ লোককে আমন্ত্রণ করে যে তোমরা এই যে ধর্ম আছে সেই ধর্মের পিছনে যেও না, সেখানে রাজা প্রচুর খরচ করাচ্ছে, আমরা যে ধর্ম নিয়ে এগোবো এখানে কোনো খরচ বা কোনো সিস্টেম বা সেরকম কিছুই নেই যে তোমাদেরকে এক্সট্রা কিছু করতে হবে, কোনো স্যাক্রিফাইস করতে হবে, সিম্পল সাধারণ আমাদের ধর্ম, তোমরা চলে এসো। সেই জন্য গৌতম বুদ্ধ বুদ্ধের দিকে সবাই এসেছিল, আর বুদ্ধ ভারতবর্ষের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল। ঠিক সেইভাবে মহাবীরও করেছিল।
ঠিক আছে, কিন্তু মহাবীর ভারতের বাইরে কোথাও সেরকম এক্সটেন্ড করতে পারেনি, যার জন্য জৈন ধর্ম শুধু আমরা ভারতে দেখতে পাই, ভারতের বাইরে খুব কম। কিন্তু গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মটা অশোক বাইরেও পাঠিয়ে প্রচার করিয়েছিল, যার জন্য আমরা চায়না তিব্বত এগুলোর মধ্যে বৌদ্ধ ধর্ম পাই। ঠিক আছে, এবার যখন সবাই আবার বুদ্ধ ধর্ম আর জৈন ধর্মের দিকে মানুষ চলে যাচ্ছে, তো ওই দিকে লেটার বেদিক পিরিয়ডে যে রাজা মহারাজা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিল, যারা বিভিন্ন পূজা পার্বণ ইত্যাদিতে এসেছিল, তাদের মাথায় হাত, আরে ভাই ওরা তো চলে যাচ্ছে, তো ওদেরকে তো টানতে হবে। তো টানতে হওয়ার জন্য হিন্দু ধর্মে তখন ছিল সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা সবাই কথা আদান প্রদান করতো। ঠিক আছে, আর বুদ্ধ ধর্মে পালি ভাষা ছিল, সিম্পল ভাষা, তো মানুষ সেটা সহজও ছিল। তারপরে লেটার কালে বৈষ্ণব ধর্ম হিন্দু ধর্মের মধ্যে সেই জিনিসগুলো অনেক কিছু স্যাক্রিফাইসগুলো বাদ দেই, অনেক কিছু বাদ দেওয়ার পর সবাইকে আবার আমন্ত্রণ জানা হয়, ভাষা শুদ্ধ করা হয়, আর সবাই আস্তে আস্তে আবার হিন্দু ধর্মে বা বৈষ্ণব ধর্মের দিকে এগোয়। এই জন্যই গৌতম বুদ্ধ বা মহাবীরের জন্ম নিয়ে মানে ওরা এগিয়ে এসেছিল এই জিনিসগুলো সলভ করার জন্য। ঠিক আছে, চলো, তো যাই হোক, এই ছিল গল্প গৌতম বুদ্ধের জন্ম। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কোথায়? এদিকে হচ্ছে দেখো, এটা হচ্ছে নেপাল, নেপালের তোরাই অঞ্চলে, ঠিক আছে, নেপালের তোরাই অঞ্চলে লুম্বিনী নামক উদ্যানে তার জন্মগ্রহণ হয়েছিল 565 খ্রিস্টপূর্বাব্দে, 565 খ্রিস্টপূর্বাব্দে তার নেপালের তোরাই অঞ্চলে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, লুম্বিনী নামক উদ্যানে। তার পিতা ছিলেন কে? শুদ্ধোদন। পিতা ছিলেন শুদ্ধোদন আর মাতা ছিলেন মায়া দেবী। কিন্তু তাকে লালন পালন করে কে? প্রজাপতি গৌতমী। তাকে লালন পালন করে, যার জন্য গৌতমীর নামে, প্রজাপতি গৌতমীর নামে তার নাম হয় গৌতম। ঠিক আছে, অনেক ডিবেট আছে, 565 খ্রিস্টপূর্বাব্দে, কেউ বলছে 486 খ্রিস্টপূর্বাব্দে, এবার ডিবেট আছে, কিন্তু 565টাকে আমরা ধরে নিয়ে এগোবো। এবার গৌতম বুদ্ধর বয়স বাড়ছে, তার বিয়ে করিয়ে দিল। বিয়ে করার তার ওয়াইফ ছিল কে? গোপার সাথে বিয়ে করে খুব কম বয়সে তার ছেলে হয় রাহুল। ঠিক আছে, এবার তার সংসারের মায়া জাল দেখে ওর মাথা খারাপ হয়ে যায় যে আমি এই সংসারের মায়াজাল থেকে আমাকে বেরোতে হবে। 2-3টা জিনিস, দুঃস্থ মানুষের গরিবী, মানুষের কষ্ট দেখে তিনি থাকতে পারতেন না। মানুষের কষ্ট এগুলো থেকে, বাড়ির মায়াজাল থেকে তিনি বেরোতে চাইলেন। আর একদিন সেই দিন ছিল যেদিন তিনি বাড়ি থেকে পরিত্যাগ করেছিলেন, বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। এই জায়গা থেকে কোশ্চেন আসে যে তিনি যে বেরিয়েছিলেন সেই ঘটনা কি নামে পরিচিত? সেই ঘটনা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। তিনি যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। ঠিক আছে, তার সাথে তিনি যে বেরিয়েছিলেন তার সাথে যে রথ ছিল তার নাম ছিল চন্না, তার সাথে যে ঘোড়া ছিল তার নাম ছিল কণ্ঠক। ঠিক আছে, তিনি বেরোলেন, বেরিয়ে তার প্রথম গুরু যার কাছে গিয়েছিলেন আলারা কামা, তার প্রথম গুরু। ঠিক আছে, তারপরে সেখানে তিনি স্যাটিসফাইড হননি, তারপরে তিনি চলে যান কোথায়? নৈরঞ্জনা নদীর তীরে, ওষুধ গাছের নিচে, নৈরঞ্জনা নদীর তীরে ওষুধ গাছের নিচে তিনি ধ্যান করেন টোটাল 49 দিন, কেউ আবার 30 দিনও বলে। ধ্যান করার পর তিনি জ্ঞান পান, তারপর থেকে তার নাম হয় তথাগত বা সিদ্ধার্থ তার নাম হয়। তথাগত মানে হচ্ছে জ্ঞানের ভান্ডার, জ্ঞান লাভ করলেন। জ্ঞান নেওয়ার পর তিনি 5 জন পঞ্চ ভিক্ষুকে তিনি যে জ্ঞান দিয়েছিলেন আর নিজের ধর্ম প্রচার প্রথম করেছিলেন সারনাথ নামক জায়গায়। এটা পরীক্ষাতে আসে। এই যে বললাম প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। গুরু আলারা কামা তার দেখো কি করলেন, তার পুরো ডিটেলস দিলাম। তারপরে তিনি বললাম তিনি নেপালের তোরাই অঞ্চলে জন্মগ্রহণ করে লুম্বিনী ওখানে। তারপরে তার বিয়ে হলো, বিয়ের পর তিনি মহাভিনিষ্ক্রমণ চন্না আর কণ্ঠককে নিয়ে চলে গেল, চন্না কণ্ঠককে নিয়ে গেল। যাওয়ার পর তিনি কোথায় গেলেন? তিনি চলে গেলেন নৈরঞ্জনা নদীর তীরে। ঠিক আছে, ওষুধ গাছের নিচে তিনি একদম ধ্যানমগ্ন করেন 49 দিন। আর একদিন হঠাৎ তার সেই জ্ঞান প্রাপ্তি হয় আর সে
অনুদানটা পায়। আর সেই অনুদান পাওয়ার পর প্রথমে তিনি যেখানে নিজের ধর্ম প্রচার করেছিলেন সেটা ছিল কোথায়? সারনাথে। ঠিক আছে, খুব আসে পরীক্ষাতে, একদম সিরিয়াসলি বলছি, খুব আসে। এবার এখান থেকে আমাদেরকে দেখো একদম ছকের মাধ্যমে এগোচ্ছি, কোনো মুখস্থ করার কিছু জিনিস নেই। ঠিক আছে, এবার এই জায়গা থেকে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আসে, ঠিক আছে, সেটা কি ছিল? যে বৌদ্ধ ধর্ম গ্রন্থ, তো বৌদ্ধ গ্রন্থ কি? সেটা ছিল ত্রিপিটক। সেটা কবে পাবলিশ হয়? প্রথম বৌদ্ধ সংগীতিতে, প্রথম বৌদ্ধ সংগীতি যেটা হয়েছিল 483 বিসির দিকে। ঠিক আছে, যার ছিল অজাতশত্রু। অজাতশত্রু কোথায় হয়েছিল? রাজগৃহতে, রাজগৃহতে হয়েছিল। আর অজাতশত্রু যার করেছিল, ঠিক আছে, যার অজাতশত্রু রাজার মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন, আর তার নেতৃত্বাধীনেই কিন্তু কি হয়েছিল? প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল। আর সেই বৌদ্ধ সংগীতিতে পাবলিশ হয় ত্রিপিটক। ত্রিপিটকের তিনটে অংশ, এটা হচ্ছে সুত্ত পিটক, বিনয় পিটক আর জাতক পিটক বা অভিধর্ম পিটক। অভিধর্ম পিটক, সুত্ত পিটকে কি ছিল? বুদ্ধের উপদেশাবলী, বুদ্ধের উপদেশাবলী, উপদেশাবলী খুব ইম্পর্টেন্ট। বিনয় পিটকে ছিল যত বৌদ্ধ ভিক্ষু আর বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের ব্যাপারে ছিল। ঠিক আছে, তারপরে অভিধর্ম পিটকে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের ব্যাপারে বলা হয়েছিল, এটাও পরীক্ষাতে আসে। ঠিক আছে, এবার ত্রিপিটক পাবলিশ হলো সবচেয়ে প্রথমে, ফার্স্ট বৌদ্ধ সংগীতিতে অজাতশত্রু নেতৃত্বাধীনে রাজগৃহতে ত্রিপিটক পাবলিশ হলো। লাস্ট যখন হলো কনিষ্কর সময়ে, কনিষ্কর সময়ে কোথায় হয়েছিল? কনিষ্ক কাশ্মীরে, কাশ্মীরে হয়েছিল। ঠিক আছে, আর এই সময় বৌদ্ধ ধর্ম হিনজান আর মহাযান নামে ভাগ হয়ে যায়, এটাও পরীক্ষাতে আসে। যে কোটা ইনফরমেশন বললাম এইটুকু, এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসে, আর এগুলোর বাইরে কোনো কোশ্চেনই থাকতেই পারে না। ঠিক আছে, শুধু তোমরা শুধু ভালো করে দেখে যাও, আর আমি ভিডিও তো মানে পিডিএফ তো দেবই, চিন্তা করনে কা নেই। তো গৌতম বুদ্ধের পুরো কাহিনী আমি তোমাদের সামনে বললাম, যে গৌতম বুদ্ধ বা মহাবীরের কেন আন্দোলনটা শুরু হয়েছিল, প্রতিবাদী ধর্মীয় আন্দোলন, সেটা জানার পর আমরা জানলাম গৌতম বুদ্ধ যে, আচ্ছা গৌতম বুদ্ধ মারা গেছিল, এটাও মনে রাখতে হবে। গৌতম বুদ্ধ মারা যায় কোথায়? মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে, মল্লনগরের রাজধানী কুশীনগরে, যেটা উত্তরপ্রদেশের গোরখপুরে আছে, উত্তরপ্রদেশের গোরখপুরে আছে। ঠিক আছে, যেটা মোটামুটি মারা গেছিল। এই মৃত্যু, গৌতম বুদ্ধের মৃত্যুর ঘটনাকে মহাপরিনির্বাণ বলে জানা যায়, মহাপরিনির্বাণ বলে জানা যায়। ঠিক আছে, মহাপরিনির্বাণ বলেও জানা যায়। বাস হয়ে গেল, চলো একবার দেখে নিবে তোমরা, হয়ে গেল। এবার আসি নেক্সট কোশ্চেন। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম, বীরসিংহ গ্রাম খুব ইজি কোশ্চেন, কোথায় আছে? পশ্চিম মেদিনীপুর জেলায়। বীরসিংহ গ্রাম আছে কোথায়? পশ্চিম মেদিনীপুর জেলায়, বিদ্যাসাগরের যেখানে জন্ম হয়েছিল। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর জেলায়। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রাম আছে, যেখানে তার জন্ম হয়েছিল। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর জেলায়। হ্যাঁ, তো বিদ্যাসাগরের ব্যাপারে আমাদেরকে কয়েকটা ইনফরমেশন খুব ভালো করে জানতে হবে। বিদ্যাসাগরের ব্যাপারে একটা কোশ্চেন খুব আসে, তাকে ঐতিহ্যবাহী ট্রেডিশনাল মডার্নাইজার কে বলেছিলেন? ট্রেডিশনাল মডার্নাইজার বলেছিলেন অমলেশ ত্রিপাঠী। অমলেশ ত্রিপাঠী খুব আসে এটা কোশ্চেনে। তার বিখ্যাত বই বোধোদয়, কথামালা, এগুলো তো আছে, কিন্তু তার সাথে সাথে কার বিখ্যাত বই ছিল উপক্রমিকা। পরীক্ষাতে এসছে উপক্রমিকা, যেটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিদ্যাসাগরের ব্যাপারে আমরা জেনে নিলাম। চলো নেক্সট কোশ্চেন। নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় কোথায়?
দেখো, ক্ষুদিরাম বসুকে 1908 সালে ফাঁসি দেওয়া হয়। কেন? তিনি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিলেন। কাকে নিয়ে? মুজফ্ফরপুরে গিয়েছিলেন কিংসফোর্ডকে হত্যা করতে, সাথে ছিল তার প্রফুল্ল চাকি। কিন্তু কিংসফোর্ডকে হত্যা করতে না পেরে তিনি কেনেডির স্ত্রীকে ভুলবশত কেনেডির স্ত্রীকে হত্যা করে দিয়েছিলেন, সেই জন্য তাকে ফাঁসি দেওয়া হয় মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা হিসেবে। ঠিক আছে, এবার ক্ষুদিরাম বসুর এই যে জিনিসটা আছে যেটা তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, কিন্তু এই যে রিভলিউশনারি অ্যাক্টিভিটি যেখানে হয়েছিল বা রিভলিউশনারি টেররিজম অ্যাক্টিভিটি যেখানে হয়েছিল, যেখান থেকে এক্স্যাক্টলি এই জায়গা থেকে একটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি কে তৈরি করে? অনুশীলন সমিতি কে তৈরি করে? সেটা ছিল পি মিত্র 1902 সালে। তারপরে অনুশীলন সমিতি বাংলাদেশে ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতায় তৈরি হয়েছিল, কিন্তু এটা যখন ঢাকাতে যায়, ঢাকাতে 1907 সালে এর দায়িত্ব ছিল ঢাকা অনুশীলন সমিতির। ঢাকা অনুশীলন সমিতির ঢাকা অনুশীলন সমিতির ঢাকা অনুশীলন সমিতির দায়িত্বে ছিলেন পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস খুব খুব ইম্পর্টেন্ট, 1907 সালে। ঠিক আছে, এই জায়গায় মানে যখন রিভলিউশনারি অ্যাক্টিভিটি ছিল 1904-05 থেকে 1913-14 অব্দি আমরা বিভিন্ন রিভলিউশনারি অ্যাক্টিভিটি গুলো দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেমন অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতির নেতৃত্বে কে ছিলেন? পুলিন বিহারী দাস। অনুশীলন সমিতি পি মিত্র ছিলেন। তারপরে এখানে যুগান্তর দল যেমন রাসবিহারী বোসের সম্পাদনায় যুগান্তর দল তৈরি হয়েছিল। ঠিক আছে, এই যুগান্তর দল তার ভ্রাতারা বারীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে তোরা উল্লাসকর দত্ত, এরা সবাই মিলে যুগান্তর দল পরিচালনা করত। পরবর্তীকালে যখন ক্ষুদিরাম বোসকে ধরা যায়, তারপরে পুলিশ এদের উপরে অ্যাটাক করে, আর এদের উপরে রাসবিহারী বোস থেকে শুরু করে তার যে যত ভ্রাতা ছিল তাদের উপরে আলিপুর বোমা মামলা শুরু করে। আলিপুর বোমার মামলা শুরু করে। ঠিক আছে, এই সময় আলিপুর বোমার মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, নাসিক ষড়যন্ত্র মামলা, এগুলো আমরা প্রত্যেকটা জিনিস, দিল্লি ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা, এই ষড়যন্ত্র মামলাগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। দেখো, আজকে ফার্স্ট ডে আছে, আমি জাস্ট কয়েকটা কোশ্চেনের তোমাদের সামনে ডেমো নিয়ে আসলাম। মানে ডেমো বলতে দ্যাট মিনস যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে, আজকে দেখবে ভিডিওটা আপলোড হতে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হয়ে যাওয়ার জন্য এটা একটু ডিলে হয়ে গেল। তবে নেক্সট দিন, আজকে একটু কম কোশ্চেনে ডিসকাস করলাম, নেক্সট দিন আগামীকাল থেকে পুরোপুরি কমপ্লিট কোশ্চেন ডিসকাস করব, তোমাদের চিন্তা করতে হবে না। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আর এরকম ক্লাসে তোমরা চাও কিনা সেটা জানাবে, তাহলে আমরা সেইভাবে আমি রেডি হবো, সেইভাবে তোমাদেরকে জন্য পুরো প্ল্যানিংটা যেটা করেছি সেটা করব। ঠিক আছে, সেটা করে তোমাদের সামনে নিয়ে আসবো। চিন্তা একদম করনে কা নেই, জব তক হ্যায় যা হ্যায় তব তক টিএস খা। ঠিক আছে, চলো ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট এপিসোডে। জয় হিন্দ।